আচ্ছা, আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। যারা লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন আমাকে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, রুনা আক্তার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রুনা আক্তার অল ক্লিয়ার। আপনাদের উপস্থিতি আজকে একটু কম মনে হচ্ছে। বাকিরা কোথায়? অল ক্লিয়ার। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করে দেই, পরবর্তীতে যারা আসবে তারা জয়েন করে দেখে নেবে। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ কোনো একটা সেন্টেন্সের রূপান্তর করব আমরা। রূপান্তর কীরকম দেখেন, আমরা এক রূপ থেকে আরেক রূপে নিয়ে যাব। আচ্ছা, রূপান্তর আমরা কিন্তু ইতিপূর্বেই বিভিন্নভাবে পড়েছি পদার্থবিজ্ঞানে, যে শক্তির এক রূপ থেকে আরেক রূপে নিয়ে যাওয়া। যাই হোক, আমরা শক্তির দিকে না যাই, যেহেতু আমাদের ইংরেজি, আমরা এখানে কি করব, সেন্টেন্সে রূপান্তর করব। একটা শব্দ বা একটা বাক্যকে আমরা কি করব, যে এক রূপ থেকে আরেক রূপ। ধরলাম যে অনেকগুলো সেন্টেন্স আছে, বুঝছেন, অনেক প্রকার সেন্টেন্স আছে। তার মধ্যে ধরেন আমি কি করব, যে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ মানে কি, বর্ণনামূলক যে সেন্টেন্স আছে সেগুলোকে আমি কি করব, আমি নেগেটিভ সেন্টেন্স করব। অথবা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমি কি করব, ইম্পারেটিভ করব, বা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমি ইন্ট্রোগেটিভ করব। তো এর সঙ্গে আরেকটা জিনিস পড়তে হবে, যে সেন্টেন্সের গঠন অনুসারে আমরা কি বলবো, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল। আচ্ছা, যাই হোক, যখন আমরা পড়বো তখন আমরা জানবো। আপাতত আমরা সব থেকে বেশি পরীক্ষায় আসে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে সেটাকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করা, এইটা আসে। আরেকটা আসে, সেটা হচ্ছে যে কোনো একটা এক্সক্লামেটরি সেন্টেন্স আছে সেটাকে অ্যাসার্টিভ করা, বা হচ্ছে সিম্পল থেকে কম্পাউন্ড কিভাবে করতে হয়, বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। তো এইগুলোই হচ্ছে আপনাদের পরীক্ষায় আসে। তো আমরা আজকে এই টপিকটা শেষ করতে হয়তো বা 2টা ক্লাস লাগতে পারে। সো আজকে আমাদের এই প্রথম ক্লাসটা হবে, এবং প্রথম ক্লাস থেকেই যদি 5 নম্বর থাকে তার মধ্যে 3টা প্রশ্ন এই প্রথম ক্লাস থেকে আপনারা পাবেন। তো আমরা হচ্ছে মোটামুটি আজকে আলোচনা করব। আচ্ছা, এখন মোটামুটি জয়েন করেছেন, আমরা আলোচনা করি, তারপর দেখা যাক আপনারা আস্তে আস্তে জয়েন করেন। আচ্ছা, লিঙ্ক তো শেয়ার করছি না, লিঙ্ক তো শেয়ার করছি, কিন্তু আপনাদের উপস্থিতি কম কেন এত? আজকে আমার সেকেন্ড ক্লাস ইংলিশে। আচ্ছা, সেকেন্ড ক্লাস হইলেও আপনার তো আগের ক্লাসগুলো দেখে নেবেন। মিশু, আপনি আগের ক্লাসগুলো দেখে নেবেন, বুঝছেন। আপনাদের সিলেবাসটা একটু শর্ট সিলেবাস, বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে আপনাদের সিলেবাসটা একটু শর্ট, যার কারণে আপনাদের মনে হতে পারে যে আমরা অনেক কম পড়তেছি, কিন্তু না। আপনার এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকেই 5 নম্বর থাকবে। কিন্তু আপনার যদি লিখিত না হয়ে এমসিকিউ হইতো, তাহলে এখান থেকে আপনার সর্বোচ্চ 1 থেকে 2 নম্বর থাকতো। আপনার দেখা যাবে যে স্পেলিং বা রাইট ফর্ম অফ ভার্ব থেকে 5 নম্বর থাকবে, বা আপনার আর্টিকেল থেকে 5 নম্বর থাকবে। কিন্তু যদি যদি আপনার লিখিত না হয়ে এমসিকিউ হইতো, তাহলে কিন্তু ওইখান থেকে 1 নম্বর, সর্বোচ্চ 2 নম্বর থাকতো। এই কারণে আপনাদের সিলেবাসটা একটু কম মনে হবে। যাই হোক, আমরা প্রথমে শিখবো যে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে কি, বর্ণনামূলক থেকে কিভাবে নেগেটিভ করতে হয় সেটা আমরা দেখব। দেখেন, আচ্ছা, এই লেখাগুলো কি দেখা যাচ্ছে? আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে লিখে রেখেছি, জাস্ট আমরা এগুলো পড়বো প্লাস উদাহরণ প্র্যাকটিস করব। আচ্ছা, একটু আমরা মনোযোগ দিই। কোনো সেন্টেন্সে, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অনলি থাকে, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অনলি থাকে, তাহলে সেই অনলি জায়গায় আমরা যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে আমরা কি নান বাট ব্যবহার করব। আচ্ছা, একটা সেন্টেন্স আমরা আগে দেখি, যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস। আচ্ছা, এইটা একটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স।
এটা কি একটা সেন্টেন্স? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই না? এখন এটাকে অ্যাফার্মেটিভ মানে কি? হা বোধক একটা শব্দ, হা বোধক একটা বাক্য। কি আছে? অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদের কি করতে পারে? সাহায্য করতে পারে। আমরা অনেক সময় বলি না যে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, তার মানে কি? শুধুমাত্র আল্লাহ কি করতে পারে? আমাদের সাহায্য করতে পারে। আচ্ছা, এরকম যদি বাক্য থাকে, সেই বাক্যটাকে কি করতে হবে? সেই বাক্যটাকে নেগেটিভ করতে হবে। আচ্ছা, আপনারা কি বিগত সালের প্রশ্নগুলো দেখেছেন? তাহলে বুঝতে পারার কথা। এখন এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আপনাকে কি করতে বলছে? নেগেটিভ করতে বলছে। তাহলে এই অনলি দ্বারা শুরু কোনো যদি সেন্টেন্স থাকে, অনলি দ্বারা শুরু কোনো সেন্টেন্স যদি থাকে, এবং এই অনলি দ্বারা যদি ব্যক্তি বুঝায়, কি? অনলি দ্বারা যদি কোনো ব্যক্তিকে বুঝায়, তাই না? অনলি দ্বারা ব্যক্তি বুঝায়, তাহলে সেটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে এই অনলির পরিবর্তে শুধু নান বাট বসাই দিব। এই অনলির পরিবর্তে শুধুমাত্র অনলির জায়গায় নান বাট বসাই দিব। প্রথম নিয়মটা কি? যে অনলি দিয়ে কোনো একটা বাক্যে, কোনো একটা অ্যাসার্টিভ বাক্যে বা অ্যাফার্মেটিভ বাক্যে, হাসূচক বাক্যে কি আছে? অনলি আছে। এখন সেটাকে আপনাকে নেগেটিভ বা না বোধক করতে বললো। কি করবেন? ওই অনলির জায়গায় যদি অনলি দ্বারা কোনো ব্যক্তি বুঝায়, অনলি দ্বারা কি বুঝায়? যদি ব্যক্তি বুঝায়, তাহলে অনলির জায়গায় কি বসবে? নান বাট। তাহলে অনলির জায়গায় কি বসবে? নান বাট। তাহলে আমরা লিখব যে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আচ্ছা, আরও যদি একটা দেখি। আচ্ছা, এই দেখেন, শুধুমাত্র কি করছি? এই যে অনলি আছে না, অনলির জায়গায় শুধু নান বাট ব্যবহার করছি, আর কোনো রকম চেঞ্জ করিনি, আর কোনো রকম চেঞ্জ করিনি। আচ্ছা, অনলি হি ক্যান ডু দিস ওয়ার্ক, শুধুমাত্র সেই এই কাজটা করতে পারবে। দেখেন, অনলি হি ক্যান ডু দিস ওয়ার্ক, শুধুমাত্র সেই এই কাজটি করতে পারবে। বা হির পরিবর্তে আপনি চাইলে এখানে যে কোনো নাম দিতে পারেন। যেমন আমরা এখানে যদি দেই হচ্ছে বর্ষা। আচ্ছা, অনলি বর্ষা ক্যান ডু দিস, তাহলে শুধুমাত্র বর্ষাই এই কাজটা করতে পারবে। তাহলে এই যে অ্যাফার্মেটিভ বাক্য, হাসূচক বাক্য দ্বারা কি হয়েছে? অনলি আছে না। এখন এইটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, কি বোধক? নেগেটিভ বা না বোধক করতে চাই, এটাকে যদি আমি নেগেটিভ বা না বোধক করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? শুধুমাত্র অনলির জায়গায় কি বসাইতে হবে? নান বাট। কেন নান বাট বসাবো? এই অনলি দ্বারা যখন ব্যক্তিকে বুঝাবে, তখন অনলির জায়গায় কি বসবে? শুধুমাত্র নান বাট। বাকি যা আছে সবই সেম থাকবে। নান বাট বর্ষা ক্যান ডু দিস ওয়ার্ক। আচ্ছা, সমস্যা আছে দেখেন তো। এই যে না, অনলি দ্বারা যদি ব্যক্তিকে বুঝায়, তাহলে সেটাকে কিভাবে নেগেটিভ করতে হবে? এইখানে কারো সমস্যা আছে? একটু বলেন তো। আচ্ছা আচ্ছা, মরিয়ম, আজকে আমার ফার্স্ট ক্লাস। আচ্ছা, অনেকেরই ফার্স্ট ক্লাস হচ্ছে। বিগত ক্লাসগুলো দেখে নেবেন। আর আমাদের এই কোর্সটা পরীক্ষার আগে পর্যন্ত আমরা চালাবো, যতদিন আপনাদের এই কোর্সের ব্যাপারে বা প্রতিটা সিলেবাস, প্রতিটা ক্লাস আপনাদের 100% আপনারা সলভ করতে না পারেন, আমরা ক্লাসগুলো চালাবো। আচ্ছা, একটু বলেন তো, কারো সমস্যা আছে? বুঝতে পেরেছেন কি? একটু বলেন তো, এই যে নান বাট দিয়ে যেটা পড়াইলাম, কারো সমস্যা আছে? কি খবর? আপনাদের কমেন্ট পাচ্ছি না কেন? আচ্ছা, তাহলে আমরা প্রথম যে আমাদের নিয়মটা ছিল 1 নাম্বার, যে এটা আমাদের শেষ। কোনটা শেষ? অনলি দ্বারা যদি ব্যক্তি বুঝায়। এখন অনলি দ্বারা যদি বস্তু বুঝায়, অনলি দ্বারা যদি বস্তু বুঝায়, তাহলে কি হবে? এই অনলির জায়গায় নাথিং বাট বসবে। অনলি দ্বারা ব্যক্তি বুঝালে নান বাট, যদি বস্তু বুঝায় তাহলে কি হবে? নাথিং বাট। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখি আমরা। She has আচ্ছা, অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স লিখলাম, শি হ্যাজ অনলি আ ফিউ টয়স, তার মানে তার শুধুমাত্র অল্প কিছু খেলনা ছিল। আচ্ছা, না নেই। তাহলে একটা সেন্টেন্স লিখলাম, কি লিখলাম? শি হ্যাজ অনলি,
হি হ্যাজ অনলি আ ফিউ টয়েস। এখন এই অনলি দ্বারা কি বোঝাচ্ছে? এখন খেলনা বোঝাচ্ছে না, তার শুধুমাত্র অল্প কিছু কি ছিল? খেলনা ছিল। এখন এই অনলি দ্বারা কি বোঝাচ্ছে? এই অনলি দ্বারা বোঝাচ্ছে খেলনা। তাহলে খেলনা অবশ্যই বস্তু, ব্যক্তি না। তাহলে এই অনলি দ্বারা বস্তু বোঝাবে, তখন আমরা অনলির জায়গায় কি করব? নাথিং বাট বসাবো। তাহলে এই সেন্টেন্সটাকে যখন আমি নেগেটিভ করতে যাব, এই সেন্টেন্সটাকে যখন আমি নেগেটিভ করব, তখন কি করব? শুধুমাত্র অনলির জায়গায় বস্তু হওয়ার কারণে আমরা নাথিং বাট বসাবো। তাহলে শি হ্যাজ নাথিং, শি হ্যাজ নাথিং বাট আ ফিউ টয়েস। দেখেন এখানে শুধুমাত্র আমরা কি করব জানেন? শুধু অনলির জায়গায় আমরা বস্তু হওয়ার কারণে নাথিং বাট বসাবো। যেমন আরও যদি আমরা একটা বাক্য দেখি, আরেকটা বাক্য কি, যে একটা নাম দিয়ে দিই, আচ্ছা, জয়া দাস হ্যাজ অনলি ফিউ ফ্রেন্ডস। তাহলে এখানে একটা বাক্য আছে অ্যাফার্মেটিভ, জয়া দাস হ্যাজ অনলি ফিউ ফ্রেন্ডস। জয়া দাসের কি অল্প কিছু বন্ধু আছে। তাহলে এই বাক্যটাকে নেগেটিভ করতে হবে। আচ্ছা, ফ্রেন্ডস হবে না, ফ্রেন্ডস হইলে তো আপনার হচ্ছে সেটা কি হয়ে গেল? বস্তুবাচক হয়ে গেল। আর ফিউ পেন্স দিলাম, কলম। আচ্ছা, ফিউ পেন্স, আর বন্ধু হইলে তো সেটা ব্যক্তি হয়ে গেল, কিন্তু আমরা পড়তেছি বস্তুর উদাহরণ। তাহলে জয়া দাস হ্যাজ অনলি ফিউ পেন্স, জয়া দাসের কি অল্প কিছু কলম আছে। এখন এই অনলি দ্বারা এখন কি বোঝাচ্ছে? কলম না। তাহলে কলম অবশ্যই বস্তু। এখন এই বাক্যটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, এখন এটাকে আমি কি করব? নেগেটিভ করব। তাহলে নেগেটিভ করতে গেলে আমার কাজ হচ্ছে শুধুমাত্র এই অনলির জায়গায় কি বসাবো? নাথিং বাট। জয়া দাস হ্যাঁ, এখন অনলির জায়গায় নাথিং বাট ফিউ পেন্স। আচ্ছা, একটু বলেন তো কারো সমস্যা আছে? একটু বলবেন তো। এই যে এতক্ষণ পর্যন্ত দুইটা নিয়ম পড়াইলাম, এই দুই নিয়মে কারো সমস্যা আছে? একটু বলেন। স্যার বারবার ক্লাস অফ হয়ে যাচ্ছে। অফ কেন হবে? ক্লাস তো এরকম কারো সমস্যা হয় না, হয়তো বা আপনার নেটের সমস্যা, জীবনের গল্প, নেটের সমস্যা হতে পারে। আপনি সব কিছু কেটে দিয়ে আবার প্রথম থেকে ফেসবুকে লগ ইন করেন, ফেসবুকে ঢুকে আমাদের ক্লাসে জয়েন করেন, তাহলে আপনার এই সমস্যা হয়তো বা থাকবে না। আচ্ছা, আপনাদের এই দুইটাতে সমস্যা আছে? একটু বলেন তো, যে দুইটা নিয়ম পড়াইলাম, এখন পর্যন্ত কোনো সমস্যা আছে কি না? সুমাইয়া ইসলাম সুইটি নেই, মুন্নি নেই, বাকিদের কি অবস্থা একটু বলেন তো। সমস্যা থাকলে বলতে হবে, ক্লাসেই বলতে হবে। সমস্যা আছে একটু বলেন। বাকিদের কি খবর? সমস্যা আছে কারো? না হলে আমরা ক্লাস কন্টিনিউ করব। আজকে আপনাদের উপস্থিতি এত কম কেন? সবাই কি ঘুমাচ্ছেন নাকি? সানজিদা কবির সমস্যা নেই, আপনাদের উপস্থিতি এত কম কেন? আচ্ছা, আমাদের 2 নম্বরটাও শেষ। এখন অনলি দ্বারা যদি সংখ্যা বা বয়স বোঝায়, এখন অনলি দ্বারা যদি কোনো সংখ্যা বা বয়স বোঝায়, তাহলে নট লেস দেন অথবা নট মোর দেন। অনলির জায়গায় কি বসবে? নট লেস দেন বা নট মোর দেন। তাহলে প্রথমে পড়লাম অনলি দ্বারা ব্যক্তি বুঝালে কি বসছে? নাথিং বাট। অনলি দ্বারা যদি বস্তু বুঝাইছে, অনলি দ্বারা ব্যক্তি বুঝাইলে নান বাট। অনলি দ্বারা যদি বস্তু বুঝায় নাথিং বাট। অনলি দ্বারা যদি বয়স অথবা সংখ্যা বুঝায়, অনলি দ্বারা কি বুঝাবে এবার? বয়স অথবা সংখ্যা। তাহলে নট লেস দেন অথবা নট মোর দেন, দুইটা কিন্তু আমরা আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারবো। তাহলে এখন অনলি দ্বারা বয়স বুঝালে তখন কি হবে? নট লেস দেন, নট অথবা নট মোর দেন। আচ্ছা, একটা উদাহরণ দেখি আমরা। সানজিদা হ্যাজ অনলি 10 বুকস। আচ্ছা, আমি একটা সেন্টেন্স
লিখলাম যে সানজিদা হ্যাজ অনলি 10 বুকস। সানজিদার কি আছে, এই যে শুধুমাত্র কয়টা বই আছে, 10টা বই। আচ্ছা, এই যে এখন এই অনলি দ্বারা কি সংখ্যা বোঝাচ্ছে না? এখন এই অনলি দ্বারা কি বোঝাচ্ছে, সংখ্যা বোঝাচ্ছে, কারণ অনলির পরে কি আছে, 10, একটা সংখ্যা আছে। তো এইরকম সেন্টেন্সকে যখন আমি কি করব, নেগেটিভ করব, নেগেটিভ মানে কি, না বোধক করব। এখন না বোধক করতে গেলে যদি অনলি দ্বারা সংখ্যা বা বয়স বোঝায়, তখন আমরা অনলির পরিবর্তে কি ব্যবহার করব, নট লেস দেন অথবা নট মোর দেন। তাহলে আমি কি লিখব, সানজিদা হ্যাজ, এই অনলির জায়গায় কি লিখব, নট লেস দেন 10 বুকস। আচ্ছা, একইভাবে আমি কিন্তু চাইলে মোর দেনও ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি, সানজিদা হ্যাজ নট মোর দেন 10 বুকস। দুইটাই রাইট। আমি লেস দেনও ব্যবহার করতে পারি, মোর দেনও ব্যবহার করতে পারি। লেস দেন মানে কি দেখেন, আচ্ছা আমরা যদি একটু অর্থটা খেয়াল করি, সানজিদা হ্যাজ অনলি 10 বুক, সানজিদার কাছে মাত্র 10টি বই আছে। সানজিদা হ্যাজ নট লেস দেন 10 বুক, সানজিদার কাছে 10টির কম বই নেই, তাহলে অবশ্যই 10টা বই আছে। সানজিদা হ্যাজ নট মোর দেন 10 বুকস, সানজিদার কাছে 10টির বেশি বই নেই। 10টির বেশি বই না থাকার অর্থ কি, 10টি বই আছে। আচ্ছা, এইখানে শোনেন, এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা যেগুলো পড়তেছি, এখানে মনে রাখতে হবে, এখানে কিন্তু আমাদের অর্থ পরিবর্তন করা যাবে না, আমরা রূপ পরিবর্তন করতে পারবো। শব্দের, বাক্যের রূপ এক রূপ থেকে আরেক রূপে যাবে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। দেখেন, সানজিদার কাছে 10টি বই আছে, এটাকে নেগেটিভ করলাম, সানজিদার কাছে 10টির কম বই নেই, অথবা সানজিদার কাছে 10টির বেশি বই নেই। এই দুইটার অর্থই দাঁড়ায় যে সানজিদার কাছে কি 2টা বই আছে, 10টা বই আছে। তো এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যখন আমরা করব, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। অর্থ একই থাকবে, কিন্তু সেন্টেন্সের রূপ পরিবর্তন হবে। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় আগের ক্লাসগুলো করা আগে দরকার। হ্যাঁ বর্ষাদা, শোনেন, আপনাকে তো আগের ক্লাসগুলো করতেই হবে। আমাদের তো সপ্তাহে 3টা করে ক্লাস হচ্ছে, বাকি সময় আগের ক্লাসের লিঙ্কগুলো আপনি ফিচার অপশনে পাবেন, অথবা আমাকে নক দিলে আমি দিয়ে দিব। আপনি প্রত্যেক দিন ক্লাসগুলো করবেন, আপনার জন্য সুবিধা হবে। আপনি দিনে 4টা করে ক্লাস করতে পারেন, কারণ 4টা ক্লাস 8 ঘন্টা, নাহলে 3টা করে করেন। আমি তো হ্যান্ড নোট দিয়েছি আপনাকে, আপনি হ্যান্ড নোটগুলো পড়েন। এইভাবে যদি আপনি পড়েন তাহলে আপনার দ্রুত শেষ হয়ে যাবে। তবে রেগুলার ক্লাসগুলো আপনাকে করতে হবে, লাইভ ক্লাসগুলো আপনাকে করতে হবে, বুঝতে পেরেছেন? লাইভ ক্লাসগুলো করতে হবে। আচ্ছা, বৃষ্টির জন্য নেট অনেক স্লো, এখন কি করা যাবে বলেন? বাংলা চট্টগ্রামের অবস্থা তো খুবই খারাপ। তবে একটা জিনিস খুবই খারাপ লাগছে, সেটা হচ্ছে যে এই এত বেশি বৃষ্টি, এত বেশি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, এই বিষয়টা মানে কনসিডার করা উচিত ছিল। আচ্ছা, এই যে অনলি দ্বারা সমস্যা আছে, একটু ওভারভিউ দেই। অনলি দ্বারা যদি হচ্ছে, আচ্ছা একটু আপনাদের বলি, অনলি দ্বারা যদি ব্যক্তি, অনলি দ্বারা ব্যক্তি বুঝালে নাথিং, নান বাট। অনলি দ্বারা যদি এখন বস্তু, নাথিং বাট, আর হচ্ছে সংখ্যা বা বয়স। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আপনাদের যে অংশটুকু আমি পড়াইলাম, এইটুকুর মধ্যে আপনাদের ওভারভিউ করে দিই। যদি কোনো একটা বাক্যে অনলি থাকে এবং সেই বাক্যটাকে নেগেটিভ করতে বলে, তাহলে এই অনলি দ্বারা যদি ব্যক্তি বুঝায়, তাহলে অনলির জায়গায় বসবে নাথিং বাট। অনলি যেখানেই থাক, শুধুমাত্র ওইটুকু অংশই পরিবর্তন হবে, অনলি উঠে যাবে, নাথিং বাট বসবে। এই অনলি দ্বারা যদি বস্তু বুঝায়, তাহলে এই অনলিটা উঠে গিয়ে অনলির জায়গায় কি বসবে, নাথিং বাট, আর বাকি কোনো চেঞ্জ হবে না। অনলি দ্বারা যদি সংখ্যা বা বয়স বুঝায়, তাহলে এই অনলিটা উঠে যাবে, অনলির জায়গায় বসবে নট লেস দেন অথবা নট মোর দেন, যে কোনো একটা।
যেহেতু আপনাদের লিখিত পরীক্ষা হবে, আপনারা যে কোনো একটা বসাবেন, এখানে আপনাদের যেটা মন চায় সেটা বসাবেন। অনলি নিয়ে কারো কোনো সমস্যা আছে একটু বলেন তো। এই মরিয়ম মুন্নি, বর্ষা দাস সহ যারা আছেন, এই অনলি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে একটু বলেন তো। অনলি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? একটু দ্রুত বলতে হবে, আমাদের কিন্তু অনেক পড়তে হবে, অলরেডি 20 মিনিট চলে গেছে আমাদের। বলেন। দেখেন, নেটের সমস্যা সবারই, এটা সারা বাংলাদেশেই নেটের সমস্যা। আপনারা জানেন কি না, এই যে আমাদের ফাইবারগুলো যেগুলো আছে, ব্রডব্যান্ড চলে, এই ফাইবার কিন্তু আপনার কক্সবাজার, চট্টগ্রাম হয়েই আসে। কারণ এই এক দেশ থেকে আরেক দেশে আন্তঃমহাদেশীয় যে সংযোগ, এটা কিন্তু সমুদ্রের তলদেশে ফাইবার কেবলের মাধ্যমেই আসে। এই জন্য সারা বাংলাদেশে একটু করে ওয়াইফাই বা নেটের সমস্যা। আচ্ছা না স্যার, বাকিরা কোথায়? বাকিরা আপনারা রেসপন্স করতেছেন না, কোনো অ্যান্সার দিচ্ছেন না, কাহিনী কি বলেন তো? বাকিদের সমস্যা কোথায়? আচ্ছা, আমাদের এই যে অনলি যে 3টা ফাংশন ছিল, অনলি শেষ। এখন কোন একটা বাক্যে যদি মাস্ট, MUST, মাস্ট শব্দটা উল্লেখ থাকে, সেই বাক্যটাকে নেগেটিভ করতে বললে আমরা ক্যান নট বাট বা ক্যান নট হেল্প ব্যবহার করে নেগেটিভ করব। শুধুমাত্র মাস্টের জায়গায়, MUST মাস্টের জায়গায় ক্যান নট হেল্প বা ক্যান নট বাট ব্যবহার করব। এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি ক্যান নট হেল্প দিয়ে করতে চান তাহলে ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করতে হবে, আর ক্যান নট বাট দিয়ে করলে কিচ্ছু করতে হবে না। তাহলে কোনো একটা বাক্যে আমি মাস্ট যদি দেখি, আপনাকে তো রিটেন পরীক্ষায় আসবে, মাস্ট আসলে মাস্টের জায়গায় আমি ক্যান নট বাট বসাই দিব, মাস্ট আসলে মাস্টের জায়গায় কি বসাই দিব? ক্যান নট বাট বসাই দিব, আর কোনো রকম চেঞ্জ হবে না। আচ্ছা, আমি একটু সিম্পল বাক্য লিখলাম যে আই মাস্ট ইট ফিশ, বা আমি লিখতে পারি যে হচ্ছে, আচ্ছা সিম্পল বাক্য দিয়ে শিখাই, আই মাস্ট ইট ফিশ, আমাকে অবশ্যই কি খেতে হবে? মাছ খেতে হবে, মাছ খাই। যাই হোক, এখন এই মাস্টের জায়গায় আমি কি বসাবো? দেখেন, যদি আই মাস্ট ইট ফিশ, এটা হচ্ছে একটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভের মধ্যে কি, অ্যাসার্টিভের মধ্যে এটা কি অ্যাফার্মেটিভ, হাসূচক শব্দ বা বাক্য, হাসূচক বাক্য। এইটাকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে শুধুমাত্র আমার কাজ হচ্ছে মাস্টের জায়গায় ক্যান নট বাট বসাবো। আই ক্যান নট বাট ইট ফিশ। এখন এইটা গেল। আচ্ছা, এখন আমি যদি এখন ক্যান নট বাট ব্যবহার না করে যদি ক্যান নট হেল্প ব্যবহার করতে চাই, তখন কি করতে হবে? দেখেন, আই ক্যান নট হেল্প ইটিং ফিশ। দেখেন, এইখানে আবার বলে রাখি, যদি কোনো একটা বাক্যে মাস্ট আছে, সেই মাস্টকে মাস্ট ওলা, এই যে কোনো একটা বাক্যে মাস্ট আছে, সেই মাস্ট যুক্ত বাক্যকে আমি যদি নেগেটিভ করতে চাই তাহলে মাস্টের পরিবর্তে কি হবে? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, এটা হবে। আপনি যে কোনো একটা ব্যবহার করবেন। এখন ক্যান নট বাট ব্যবহার করলে শুধুমাত্র মাস্টের জায়গায় ক্যান নট বাট ব্যবহার করব, বাকি যা আছে কোনো পরিবর্তন হবে না। যদি আমি ক্যান নট বাট ব্যবহার না করে ক্যান নট হেল্প এই ওয়ার্ডটুকু আমি যদি ব্যবহার করি, তখন এই ক্যান নট হেল্পের পরে যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আই ক্যান নট হেল্প ইটিং ফিশ। দেখেন, আপনাদের যদি লিখিত হয় তাহলে আপনারা এটা ব্যবহার করার দরকার নেই, আপনি উপরেরটা ব্যবহার করবেন, কারণ দুইটাই রাইট, আপনি যেটা যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারেন। তাহলে আই মাস্ট ইট ফিশ, এইটাকে যদি আমি নেগেটিভ করি, আই ক্যান নট বাট ইট ফিশ। ওকে, সমস্যা আছে কারো? বলেন তো। আচ্ছা, একটু বলেন তো কারো সমস্যা আছে? এই মাস্ট পর্যন্ত কারো সমস্যা আছে? একটু বলেন। সমস্যা আছে কারো? একটু কমেন্ট করতে হবে, আর একটু বলেন তো কারো সমস্যা আছে? আচ্ছা, বুঝলাম না আপনাদের আজকে উপস্থিতি তো কম কেন? আচ্ছা, এরপরে দেখেন এভরি আছে। তাহলে যদি
কোনো একটা বাক্যে এভরি থাকে তাহলে সেই বাক্যটাকে আমরা অনেকভাবে কি করতে পারি, নেগেটিভ করতে পারি। দেখেন, আমরা কোনো একটা বাক্য যদি এভরি থাকে তাহলে সেই বাক্যটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই আমরা 2টা 3টা 4টা ভাবে নেগেটিভ করতে পারি। এখানে আমরা 2টা আলোচনা করছি। একটা হচ্ছে দেয়ার ইজ নো, বাক্যের শুরুতে দেয়ার ইজ নো ব্যবহার করে, আরেকটি হচ্ছে শুধুমাত্র নো ব্যবহার করে। এখন 2টার ক্ষেত্রে ফাংশন আলাদা। যদি দেয়ার ইজ নো, এখানে দেখেন কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরি থাকে, কোথায় থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরি থাকবে, সেটাকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে এই এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো ব্যবহার করতে হবে, তারপরে এভরি এর পরের অংশটা যুক্ত হবে। আচ্ছা, তারপরে বাট, তারপরে বাকি অংশ। এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা ওয়ে আছে, যদি এভরি থাকা বাক্যকে বা এভরি সংযুক্ত বাক্যকে আমি নেগেটিভ করতে চাই তাহলে প্রথমে আমি কি, এবার দেয়ার ইজ নো না, শুধু নো বসাবো, তারপরে এভরি এর পরের অংশটা যুক্ত হবে, তারপর কি ভার্বটা কি অপোজিট করতে হবে। অপোজিট মানে কি, ধরুন লাইক হলে ডিসলাইক, লাভ হলে কি ডিসলাভ বা হেট, লাভ হলে কি হেট, তাই না। এংরি হলে ডিসএংরি, অর্থাৎ আপনার ভার্বটা যেটা আছে, ধরেন পছন্দ করা, ঘৃণা করা, ভালোবাসা, পছন্দ করা, অপছন্দ করা, ভালোবাসা, ঘৃণা করা, তারপরে সহমত প্রকাশ করা, দ্বিমত প্রকাশ করা, অর্থাৎ আপনার যে ভার্বটা থাকবে তার অপোজিট হবে। আপনারা এই 2টা ওয়েতে যে কোনোভাবে করতে পারেন। এখন আমার কথা হচ্ছে, আপনার যদি লিখিত হয় তাহলে আপনি প্রথমটা করবেন যেখানে ভার্বের কোনো ফাংশন নাই, যা আছে সেম, শুধুমাত্র সামনে দেয়ার ইজ নো। এখন এই 2টা নিয়ম কেন শেখাচ্ছি, ধরেন আপনার অন্যান্য পরীক্ষায় যদি এমসিকিউ থাকে তখন তো আপনার যে কোনো একটা অপশন থাকতে পারে, কিন্তু যখন লিখিত হবে তখন কিন্তু আপনি যে কোনো একটা নিয়ম দিয়ে করতে পারবেন। তখন আপনি প্রথম নিয়মটা দিয়ে করবেন। আপনাদের কাছে একটু কঠিন মনে হবে, আমি একটা উদাহরণ দিয়ে করাচ্ছি। আচ্ছা, একটা বাক্য লিখলাম যে এভরি ওয়ান হেটস আর লায়ার, মিথ্যাবাদীকে সবাই কি করে, ঘৃণা করে। এই হেটস মানে কি, ঘৃণা করা। তাহলে এটা একটা কি সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই না। অ্যাফার্মেটিভ মানে কি, একটা হচ্ছে হাবোধক বাক্য। সবাই কি করে, মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে, কেউ ভালোবাসে না। এখন এই বাক্যে কি আছে, এভরি যুক্ত আছে না। তাহলে এভরি যুক্ত বাক্যকে আমরা যখন কি করব, নেগেটিভ করব, তখন এভরির পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, দেয়ার ইজ নো অথবা শুধু নো। তো প্রথমের অংশটা দেখি যে দেয়ার ইজ নো দিয়ে কিভাবে করব। তাহলে প্রথম কাজ হচ্ছে এভরিটা তুলে দিব, এভরির জায়গায় কি বসাবো, দেয়ার ইজ নো। আচ্ছা, তারপরে কি হবে, এভরি তো উঠে গেল, তারপরে কি আছে, ওয়ান আছে না, দেখেন তো এভরির সঙ্গে একটা ওয়ান আছে না, তারপরে ওয়ান বসবে, তাহলে দেয়ার ইজ নো ওয়ান। আচ্ছা, তারপরে কি হবে, তারপরে হচ্ছে এভরি এর পরের অংশ হবে। এখন এভরি এর পরের অংশ কি আছে, দেখেন তো ওয়ান। আচ্ছা, তারপরে কি আছে, দেখেন তারপরে হচ্ছে বাট, তারপরে হচ্ছে আচ্ছা, দেখেন প্রথমটা দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা এই এভরির পরিবর্তে কি বসালাম, এই এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো এইটা বসাইলাম। এখন এভরির পরে একটা ওয়ান আছে না, যদি ওয়ান না থেকে এভরি বডি থাকতো তাহলে আমরা এখানে বডি বসাইতাম। এখানে এভরির পরে যা থাকবে তাই বসাবো। তাহলে এভরি এর জায়গায় কি বসালাম, দেয়ার ইজ নো, তারপরে এভরির পরে আছে ওয়ান, তারপর ওয়ান বসালাম। এখন এই ওয়ানের পরে আরেকটা আলাদাভাবে কি বসাইতে হবে, বাট, তারপর বাট বসাইলাম, তারপরে বাকি যা আছে, এই যে এভরি ওয়ানের পর বাকি যা আছে সব কি সেম থাকবে। everyone loves, আচ্ছা মুন্নি, আচ্ছা এভরিওয়ান লাভস মুন্নি, সবাই কি করে, মুন্নিকে ভালোবাসে, তাই না। কারণ মুন্নি হচ্ছে ক্লাসের মধ্যে সব থেকে কি ইন্টেলিজেন্ট গার্ল, তাই না। তাহলে এভরিওয়ান লাভস মুন্নি। আচ্ছা, এখন এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে আমরা কি করব, নেগেটিভ না বোধক করব। প্রথম কাজ হচ্ছে এভরি, এই এভরি এর পরিবর্তে কি বসাবো, দেয়ার ইজ নো। আচ্ছা, তারপরে এভরির পরে যে ওয়ার্ডটা আছে ওয়ান সেটা বসবে, তারপরে এরপরে শুধু একটা এক্সট্রা বাট বসবে,
তারপরে যা আছে সব সেম, লাভস মুন্নি। বুঝতে পেরেছেন? দেখেন তো, দেয়ার ইজ নো ওয়ান বাট লাভস মুন্নি। বুঝতে পেরেছেন কি না বলেন তো? এই যে দেয়ার ইজ নো দিয়ে কিভাবে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করতে হবে বুঝতে পেরেছেন? একটু সানজিদা, জয়া দাস, মুন্নি যারা আছেন, আচ্ছা আচ্ছা, যারা আগে পড়েছেন এগুলো খুবই ইজি, বুঝছেন? এগুলো খুবই ইজি, এত ডিপলি কেউ বুঝায় না। আমি বুঝাচ্ছি কারণ অনেকের কাছে কঠিন লাগতেও পারে। সো সবারই যেন এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। আপনারা তো এখানে আসছেন আপনাদের প্রবলেম সলভ করার জন্য। দেখেন, আচ্ছা কারো সমস্যা আছে? দেখেন এই প্রথম যে এভরি দিয়ে আমরা প্রথম যে নিয়মটা শিখলাম, কারো সমস্যা আছে? আচ্ছা, আশা করি কারো সমস্যা থাকার কথা না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এভরি দিয়ে এখন যদি আমি আচ্ছা অন্য আরেকটা বাক্য দিয়ে করাই। আচ্ছা, এভরিবডি কি লাইকস ফ্লাওয়ার, সবাই কি করে? ফুল পছন্দ করে। আমি একটা বাক্য লিখলাম এখানে, তাই না? এভরিবডি লাইকস ফ্লাওয়ার। এখন এইটাকে আমি নেগেটিভ করব, বা আমাকে প্রশ্নে নেগেটিভ করতে বলেছে। এখন প্রথম নিয়মটা তো আমরা শিখলাম যে দেয়ার ইজ নো দিয়ে কিভাবে করতে হয়। দেয়ার ইজ নো দিয়ে আমরা করতে পারবো, সমস্যা নেই। এখন যদি আমি শুধুমাত্র নো দিয়ে করতে চাই, এখন আমরা 2 নাম্বার নিয়মটা দেখতেছি। তাহলে শুধুমাত্র যদি নো দিয়ে করি তাহলে একদম সিম্পল। কি করতে হবে? এই এভরি এর জায়গায় কি বসবে? শুধুমাত্র নো বসবে। তারপরে পরের অংশটা সেম থাকবে, নো বডি। এখন এই যে এখানে কি আছে? লাইক আছে না? এই লাইক অর্থাৎ ভার্ব যেটা আছে, লাইক হচ্ছে কি ভার্ব। একটা বাক্যের মধ্যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, এগুলো আমরা আগে শিখেছি, অনেকে জানি। এখন এই ভার্বটা কি হয়ে যাবে? অপোজিট, উল্টা হয়ে যাবে। উল্টা কেমন? যেমন হচ্ছে এখানে কি, লাইক মানে পছন্দ করা, এর অপোজিট কি? অপছন্দ করা, তাই না? এর অপোজিট কি? অপছন্দ করা। তাহলে নোবডি। এখন এটার অপোজিট কি হবে বলেন? এটার অপোজিট কি? লাইকসের অপোজিট কি? ইংরেজি কি হবে বলেন? বলেন। আচ্ছা বুঝছেন তো, লাইকের অপোজিট কি হবে? ডিসলাইক। নোবডি ডিসলাইক ফ্লাওয়ার। আচ্ছা একটু আমরা খেয়াল করি। আচ্ছা একটু আমরা খেয়াল করি, আমরা একটু যদি অর্থটা দেখি। এভরিবডি লাইকস ফ্লাওয়ার, সবাই কি করে? ফুল পছন্দ করে। নোবডি ডিসলাইক ফ্লাওয়ার, কেউ ফুল অপছন্দ করে না। আচ্ছা, কেউ যদি ফুল অপছন্দ না করে তার মানে হচ্ছে কি? তারা ফুল পছন্দ করে, তাই না? কেউ যদি ফুল অপছন্দ না করে তার মানে তো তারা ফুল পছন্দ করে। তাহলে এইভাবে আপনারা করতে পারেন। কিভাবে করলাম আর একটু আবার যদি বলি, এই এভরি এর জায়গায় শুধুমাত্র নো বসাইছি। কি বসাইছি? এই এভরি এর জায়গায় শুধুমাত্র নো। এভরি এর পরে যে শব্দটা ছিল বডি, সেটা ঠিক লিখেছি। এখন এই যে ভার্বটা আছে, ভার্ব কি আছে? লাইকস না? এখন এই ভার্বটা কি হয়ে যাবে? অপোজিট। ভার্বটা কি হয়ে যাবে? ভার্বটা হয়ে যাবে অপোজিট। অপোজিট মানে কি? উল্টা। আচ্ছা, এভরিবডি লাভস আইসক্রিম, সবাই কি করে? আইসক্রিম ভালোবাসে, তাই না? এখন এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে এভরি এর জায়গায় কি বসাবো? এভরি এর জায়গায় নো, তারপরে আর কোনো চেঞ্জ নাই, এভরিবডি। এখন এই ভার্বটা কি হয়ে যাবে? ভার্বটা হয়ে যাবে অপোজিট। তাহলে লাভসের অপোজিট কি? হেটস। তাহলে কি হইল? নোবডি হেটস আইসক্রিম, কেউ আইসক্রিমকে ঘৃণা করে না। ঘৃণা না করাই মানে সে কি? ভালোবাসে। আচ্ছা, এই যে এভরি দিয়ে কোনো একটা সেন্টেন্স যদি থাকে, সেটাকে নেগেটিভ করতে গেলে যে 2টা নিয়ম আমরা দেখলাম, এই 2টা নিয়মে কারো সমস্যা আছে? আচ্ছা একটু বলেন তো, এই সাদিয়া হুসাইন, জয়া দাস, হালা দাদা, কি যেন নাম আপনার মনে নাই, কি চাকমা যেন ছিল। আচ্ছা
আর কারো সমস্যা আছে বলেন তো, এই যে এভরি দিয়ে যদি কোনো একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হয় তাহলে আপনারা পারবেন কি না একটু বলেন তো, বলেন একটু দ্রুত বলেন, পারবেন কি না? পারবেন কি না একটু বলেন। আপনাদের রেসপন্স পাচ্ছি না, আমার তো নিজেরই খারাপ লাগতেছে, আজকে আপনাদের রেসপন্স পাচ্ছি না কেন? রেসপন্স পাচ্ছি না কেন বলেন। আচ্ছা দেখেন, তাহলে আমাদের এভরি শেষ, এখন অ্যাজ সুন অ্যাজ দিয়ে যদি কোনো একটা বাক্য থাকে, খুবই ইম্পর্টেন্ট, অ্যাজ সুন অ্যাজ খুবই ইম্পর্টেন্ট ফর রাইট ফর্ম অফ ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স এবং আপনার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই অ্যাজ সুন অ্যাজ দিয়ে মানে অনেকগুলো বাক্য তৈরি করা যায় এবং পরীক্ষায় আসে। আচ্ছা জি পারবো, জি পারবো। আচ্ছা সকলেই পারবেন তাই না? আচ্ছা, অ্যাজ সুন অ্যাজের নিয়মটা একটা বাক্য দিয়ে বোঝাই, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ, কি করলো? থিপ মানে হচ্ছে চোর, চোর পুলিশ দেখা মাত্র হি র্যান অ্যাওয়ে, সে কি করলো? পালিয়ে গেল, তাই না? এখন একটা চোর যদি পুলিশ দেখে তাহলে সে কি দাঁড়াই থাকবে ওখানে? না, সে তো পালাই যাবে। তাহলে এই অ্যাজ সুন অ্যাজ দিয়ে এখানে কি অর্থটা আবার বলি, যে চোর পুলিশ দেখা মাত্রই সে কি করো? দৌড়ে পালিয়ে গেল। আচ্ছা, তাহলে এইটা কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এইটাকে আপনাকে কি করতে বললো? এটাকে আপনাকে বললো নেগেটিভ করতে। এটাকে আপনাকে কি করতে বললো? নেগেটিভ করতে। তাহলে এই যে অ্যাজ সুন অ্যাজকে যদি আপনি নেগেটিভ করতে চান, অনেকগুলো ওয়েতে নেগেটিভ করা যাবে, কিন্তু সব থেকে ইজি হচ্ছে নো সুনার হ্যাড দিয়ে করা। সব থেকে ইজি কি? নো সুনার হ্যাড। আপনি এই যে অ্যাজ সুন অ্যাজ আছে না, অ্যাজ সুন অ্যাজের জায়গায় আপনি কি বসাবেন? নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড বসাবেন। কি বসাবেন? এই যে অ্যাজ সুন অ্যাজের জায়গায় কি বসাবেন? নো সুনার হ্যাড। আচ্ছা, নো সুনার হ্যাড বসালেন, তারপরে সাবজেক্ট কি এখানে? দা থিপ না? দা থিপ। আচ্ছা, এখন এইখানে ভার্বটা কি? স মানে দেখলো, এই সটা হয়ে যাবে সিন, অর্থাৎ এইখানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। কেন বসবে? দেখেন এইখানে হ্যাড বসছে না, তাহলে হ্যাড মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে, যেহেতু হ্যাড বসছে, হ্যাড মানে কি? পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে নো সুনার হ্যাড দ্য থিপ, এখানে সটা হয়ে যাবে সিন। এইটুকুই কাজ, আর কোনো কাজ নেই। এইখানে কমা তুলে দিতে একটা দেন লাগবে, তাহলে এইখানে কমাটা তুলে দেওয়ার জন্য আরেকটা শুধু দেন ব্যবহার করতে হবে। সিন দ্য পুলিশ দেন হি রান অ্যাওয়ে, AWAY। ওকে, তাহলে কি করলাম আবার একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, খুবই ইম্পর্টেন্ট। দেখেন এই অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ, তারপর কমা, এখানে কিন্তু দুইটা ক্লোজ। এই যে প্রথম যে অংশটা আছে এই কমার আগ পর্যন্ত, এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। হি র্যান অ্যাওয়ে, ক্যান দেখছে এটা আর হবে র্যান অ্যাওয়ে। আর হচ্ছে পরেরটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। ওকে, একটা হচ্ছে সাহায্যকারী আর একটা হচ্ছে মূল। আচ্ছা, এখন এই যে দুইটা ক্লোজ, মাঝখানে একটা কমা আছে। এখন এইটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ করতে হবে। তো অ্যাজ সুন অ্যাজ দ্বারা কোনো সেন্টেন্সকে যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে চাই, প্রথম কাজ হচ্ছে অ্যাজ সুন অ্যাজকে তুলে দিব, তার জায়গায় কি বসবে? তার জায়গায় বসবে নো সুনার হ্যাড। কোনো কাজ নাই, এই যে অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার হ্যাড বসাই দিলাম। তারপরে কি ছিল? দা থিপ সবই ঠিক আছে, কিন্তু এই যে নো সুনার হ্যাড, এখানে একটা হ্যাড বসার কারণে এখানে কি হয়ে যাবে? তখন এই ভার্ভটা, এখানে ভার্ভটা আছে স, দেখেন সি হচ্ছে কি? V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে স হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর হচ্ছে সিন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে স আছে না, তাহলে এই হ্যাডের কারণে এই সটা হয়ে যাবে সিন, অর্থাৎ V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এইখানে দা থিপের পরে এখানে শুধুমাত্র চেঞ্জেস হবে কি? স এর জায়গায় সিন হবে, দ্য পুলিশ। তারপরে এই যে কমাটা আছে,
এখন আর কমা থাকবে না, কমার জায়গায় দেন বসবে, তারপরে বাকি যা আছে তাই। তাহলে এইখানে আমরা কি সিদ্ধান্ত নিলাম যে অ্যাজ সুন অ্যাজ দ্বারা কোনো বাক্যকে যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি তাহলে তিনটা পরিবর্তন হবে। অ্যাজ সুন অ্যাজের জায়গায় কি বসবে? নো সুনার হ্যাড, প্রথম পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন এই ভার্বটা কি হবে? V3 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখানে স ছিল সিন। আরেকটা পরিবর্তন কি হবে? এই যে কমাটা আছে, কমাটা তুলে দিয়ে এখানে আমরা কি বসাবো? দেন বসাবো। তিনটা পরিবর্তন, একটা হচ্ছে নো সুনার অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড। দ্বিতীয় পরিবর্তন ভার্বটা কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল, স থাকলে সিন, গো থাকলে গান, তারপর ডু থাকলে হচ্ছে ডান। মানে যেভাবে আমরা কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ স্ট্রং ভার্ব উইক ভার্বের যে কনজুগেশন অফ ভার্বের তিনটা ফর্ম, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল, এগুলো আপনাদের একটু কিন্তু জানতে হবে। এগুলো এই 3-4 বইয়েতেই আছে। আচ্ছা, এখানে একটা চেঞ্জ হইলো, আর কমাটা আছে, এই কমাটা তুলে দিয়ে এখানে একটা দেন বসাইতে হবে। নিয়মটা বুঝতে পেরেছেন? বলেন তো। আচ্ছা, এই যে অ্যাজ সুন অ্যাজ থাকলে যে তিনটা পরিবর্তন করতে হবে, এই তিনটা পরিবর্তন বুঝেছেন আপনারা? একটু বলেন তো। অ্যাজ সুন অ্যাজ দ্বারা কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে, এটাকে যদি নেগেটিভ করতে বলে যে তিনটা পরিবর্তন করতে হবে, এই তিনটা পরিবর্তন বুঝেছেন আপনারা? একটু বলেন তো। সাদিয়া, জয়া দাস, মুন্নি খাতুন, সুইটি, তারপরে আরও যারা আছেন, আপনারা কি বুঝেছেন? একটু আমাকে কমেন্টে বলেন তো। তাহলে আমরা নেক্সট শুরু করে দেব, নেক্সট পড়া। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ যদি হয়ে যায়, তারপরে আমাদের আছে অলওয়েজ। এরপর আমরা অলওয়েজ পড়বো। জি স্যার, ইনশাল্লাহ। জি স্যার। আচ্ছা আচ্ছা, বাকিরা একটু বলেন তো বুঝেছেন কিনা। দেখেন, আমি কিন্তু চেষ্টা করি একটু সময় নিয়ে। দেখেন, আমার কিন্তু যদি ক্লাস বলি 60টা হবে, সেখানে ক্লাস হয়ে যায় 70টা 80টা। আমি ক্লাস নিতে আমার সমস্যা নেই, আপনাকে আর 10টা ক্লাস বেশি নিতে আমার সমস্যা নেই, কিন্তু আমি চাই যে অল্প অল্প করে পড়াই, বোঝেন, পড়াগুলো বোঝেন আমি কি পড়াচ্ছি। কারণ পরবর্তীতে যখন আপনি এগুলো প্র্যাকটিস করবেন তখন যেন আপনার সমস্যা না থাকে। আচ্ছা, সকলেই বুঝতে পেরেছেন, সকলকে ধন্যবাদ। এখন অ্যাজ সুন অ্যাজ শেষ, এখন কি আছে? অলওয়েজ। আচ্ছা, কোনো একটা বাক্যের মধ্যে যদি অলওয়েজ থাকে, তাহলে সেটাকে নেগেটিভ করতে গেলে অলওয়েজের জায়গায় নেভার, অলওয়েজ থাকলে নেভার, অলওয়েজ থাকলে নেভার, অলওয়েজ থাকলে কি বসাবো? নেভার। এবং তখন ভার্বটা কি হয়ে যাবে? অপোজিট। ভার্বটা কি হয়ে যাবে? অপোজিট। আচ্ছা, দেখেন, আই অলওয়েজ এগ্রিড টু ইউ। আমি সবসময় তোমার সাথে কি একমত প্রকাশ করেছিলাম, তাই না? ওই যে হাতে হা মিলানো আছে না অনেকে, যে একজন যা বলে আরেকজন তাই বলে, হাতে হা মিলায়, সে আই অলওয়েজ এগ্রিড টু ইউ। আমি কি সবসময় তোমার হাতে হা মিলিয়েছি, নাতে না মিলিয়েছি? এখন এই যে অলওয়েজ, কোন একটা বাক্যে অলওয়েজ আছে এবং এইটাকে কি করতে বলছে? নেগেটিভ করতে বলছে। এখন এটা নেগেটিভ করার জন্য কি করতে হবে? অলওয়েজ, যদি অলওয়েজ থাকে, যদি কি থাকে? অলওয়েজ থাকে, সেটাকে নেগেটিভ করতে গেলে অলওয়েজের জায়গায় নেভার। অলওয়েজ মানে কি? সব সময়। নেভার মানে কখনোই না, অপোজিট হয়ে গেল না? তাহলে এটাকে নেগেটিভ করতে গেলে কি হবে? আই নেভার। তাহলে অলওয়েজ থাকলে অলওয়েজের জায়গায় কি হবে? নেভার। আর এই যে ভার্ব আছে এগ্রিড, এটার কি হবে? অপোজিট। অপোজিট কি? এগ্রি এর অপোজিট হচ্ছে ডিসএগ্রি। ডিসএগ্রিড টু ইউ। তাহলে আমরা এইখানে যদি একটু আলোচনা করি, তাহলে অলওয়েজ থাকলে আমাদের কি হবে? দুইটা পরিবর্তন করতে হবে। অলওয়েজ থাকলে নেভার, এটা একদম ফিক্সড। অলওয়েজ থাকলে এবারে সেটাকে কি করতে হবে? নেভার করতে হবে। আর অলওয়েজের জায়গায় নেভার বসলো। আর এই যে এগ্রি, এগ্রি অর্থাৎ যে ভার্বটা থাকবে তার অপোজিট করতে হবে। আচ্ছা, আমরা আরেকটা বাক্য দেখব। আচ্ছা, আমরা একটা বাক্য লিখলাম যে রাকিব অলওয়েজ লাভস ইউ। আচ্ছা, এখন আমাদের এই অলওয়েজ যুক্ত বাক্যকে নেগেটিভ করতে গেলে দুইটা পরিবর্তন করতে হবে। অলওয়েজের জায়গায় কি বসাতে হবে? অলওয়েজের জায়গায় নেভার। আর এইখানে যে ভার্ব আছে, এই ভার্বটা হয়ে যাবে অপোজিট। এই দুইটা কাজ করলেই হবে। তাহলে আমরা কি লিখব? রাকিব অলওয়েজের জায়গায় নেভার, রাকিব নেভার। তারপরে এই লাভসের অপোজিট কি?
হেট, তাহলে রাকিব নেভার হেটস ইউ, রাকিব কখনোই তোমাকে ঘৃণা করেনি। তাহলে কাউকে যদি ঘৃণা না করে তাহলে তার অপোজিট কী হবে? অবশ্যই সে তোমাকে ভালোবেসেছিল। আচ্ছা, সমস্যা আছে যদি অলওয়েজ থাকে, নেভার কি নেভার অলওয়েজ যদি থাকে, সেই বাক্যটাকে যদি আমরা করতে চাই, নেগেটিভ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? অলওয়েজের জায়গায় নেভার বসাবো, আর যে ভার্বটা থাকবে তাকে উল্টা করে দিব। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই সমস্যা আছে বলেন তো, এই যে অলওয়েজ যদি থাকে সেটাকে কিভাবে নেগেটিভ করতে হবে? কারো সমস্যা আছে একটু বলেন তো। আচ্ছা, আপনারা কয়েকজন শুধুমাত্র রিপ্লাই করেন, বাকিরা এখানে স্টুডেন্ট প্রায় 265 বা 270-এর মতো। এখন এতগুলো স্টুডেন্ট, আপনারা সকলেই কি রেকর্ড ক্লাস করার জন্য থাকেন? অনেকের সমস্যা বলেছেন, রেকর্ড ক্লাস করেন, লাইভ ক্লাস করতে পারেন না, নেটওয়ার্ক ইস্যু, কিন্তু 265-70 জনের মধ্যে তো অ্যাটলিস্ট 100 জন থাকা উচিত। আচ্ছা, তারিকুল ইসলাম সমস্যা নেই, বাকিরা কি বলেন সমস্যা আছে কি না? বাকিরা একটু কমেন্ট করেন তো। আচ্ছা, পারবেন। আচ্ছা, দেখেন, ক্লাসে রেকর্ড ক্লাস সকলেই করতে পছন্দ করে, এটা আমি বুঝি, কিন্তু লাইভ ক্লাসে অ্যাটেন্ড না থাকলে মানে নিজের খারাপ লাগে মাঝে মাঝে, যে কাকে শিখাবো। আচ্ছা, অলওয়েজ শেষ। এখন কি আছে? মেনি আর হচ্ছে মাস। দেখেন, মেনি যদি থাকে তাহলে মেনির জায়গায় নট এ ফিউ, আর মাস থাকলে নট আ লিটেল, এই দুটা বসবে। যদি মেনি থাকে, মেনির জায়গায় একটু মনে রাখতে হবে, মেনি থাকলে নট এ ফিউ, আর মাস থাকলে নট আ লিটেল। মেনি এবং মাস একটু খেয়াল করেন, মেনি এবং মাস এই দুইটা কোনো বাক্যের মধ্যে যদি থাকে, সেই বাক্যটাকে যদি আমাদের কি করতে হবে? সেই বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে মেনির জায়গায় বসবে নট এ ফিউ, আর মাসের জায়গায় বসবে নট আ লিটেল। দেখেন, আচ্ছা একটু আমি বলি, মেনি মানে কি? মেনি মানে অনেক না, তাহলে নট এ ফিউ মানে কি? অল্প। নট এ ফিউ মানে কি? অল্প না। অল্প না মানে কি? অবশ্যই বেশি। মাস মানেও কিন্তু বেশি, তাহলে নট এ লিটেল মানে কিন্তু অল্প, তাহলে নট আ লিটেল মানে কি? অল্প না। আচ্ছা, এখন এখানে একটা বাক্য আছে, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। ক্লাসে কি আছে? অনেকগুলো স্টুডেন্ট আছে, তাই না? কিন্তু আমাদের ক্লাসে স্টুডেন্ট অনেক কম। আচ্ছা, কি আছে? দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। আমাদের ক্লাসে কি আছে? অনেকগুলো স্টুডেন্ট আছে, কিন্তু আমাদের ক্লাসে স্টুডেন্ট খুবই কম। এখন এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, তাহলে কি হবে? দেখেন, এই যে মেনি আছে না, শুধুমাত্র মেনির জায়গাটা পরিবর্তন হবে। মেনির পরিবর্তে কি হবে? নট এ ফিউ হবে। শুধুমাত্র মেনির জায়গায় নট এ ফিউ হবে, বাকি কোনো চেঞ্জ হবে না। তাহলে দেয়ার আর নট আ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তাহলে কি হইল? এরকম যে কোনো বাক্য থাক, যদি মেনি থাকে, মেনির জায়গায় শুধুমাত্র মেনির জায়গায় নট আ ফিউ, বাকি আর কোনো চেঞ্জ নেই। পারবেন না? শুধুমাত্র মেনির জায়গায় নট আ ফিউ বসাই দিবেন, বাকি যা আছে তাই, কোনো রকম চেঞ্জ হবে না। তারপরে দেখেন যে আই হ্যাভ মাস মানি। আই হ্যাভ মাস মানি, আমার কাছে কি আছে? অনেক টাকা আছে, তাই না? যদিও টাকা নেই, কিন্তু নিজে চিন্তা করতে তো সমস্যা নেই, নিজেকে নিজে অনেক বড় লোক মনে হয়, বাস্তবিক পক্ষে আই হ্যাভ নো মানি। আচ্ছা, আই হ্যাভ মাস মানি, আমার কাছে কি আছে? অনেক টাকা আছে। এখন এইটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, তাহলে শুধুমাত্র মাসের জায়গায় কি বসবে? নট আ লিটেল। আই হ্যাভ নট আ লিটেল মানি, আমার কাছে কি নেই? অল্প টাকা নেই। অল্প টাকা না থাকা মানে কি? অনেক টাকা আছে। আচ্ছা, একটু বলেন তো, আপনাদের কিন্তু আমি নাউন যখন পড়িয়েছিলাম, নাউন অ্যান্ড ডিটারমিনার, তখন বলেছিলাম যে মাস কার সামনে বসে, আর হচ্ছে মেনি কোথায় বসে, মাস কোথায় বসে, আমি কিন্তু পড়িয়েছিলাম। দেখেন, মেনির পরে কি বসে? কাউন্টেবল নাউন বসে। সেটা হতে পারে প্রপার নাউন, হতে পারে কমন নাউন, হতে পারে কালেকটিভ নাউন। দেখেন, স্টুডেন্টস কোন নাউন বলেন তো? স্টুডেন্টস হচ্ছে কমন নাউন। আর এই দেখেন মানি হচ্ছে কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা,
যাই হোক, অর্থাৎ কাউন্টেবল নাউনের আগে বসবে হচ্ছে মেনি, আর হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে বসবে হচ্ছে মাস। ওকে, আর একটা বিষয়, এই যে শুধু মাস না, এই যে লিটেল আর হচ্ছে ফিউ। আচ্ছা, যারা হচ্ছে নতুন তারা নাউন অ্যান্ড ডিটারমিনার ক্লাসটা দেখে নেবেন, তাহলে এই মেনি আর হচ্ছে মেনি, মাস বা হচ্ছে লিটেল ফিউ এর বিষয়টা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। আপাতত যদি কোনো বাক্যে মেনি থাকে তাহলে আপনারা মেনির জায়গায় নট এ ফিউ বসাবেন, আর কোনো বাক্যে যদি হচ্ছে এরকম মাস দেখতে পান, MUCH মাস দেখতে পান, তার জায়গায় এ লিটেল, নট আর লিটেল বসাই দিবেন। আর কোনো কাজ নেই, বাক্যের মধ্যে আর কোনো পরিবর্তন হবে না। সমস্যা আছে কারো বলেন তো? আচ্ছা, কারো সমস্যা আছে বলেন তো? আমাদের কিন্তু এই চার্ট শেষ, এর বাইরেও কিন্তু আমাদের অনেক পড়া আছে, যদিও 10 মিনিট সময় আছে হাতে। আচ্ছা বলেন তো, আর কারো সমস্যা আছে এটা নিয়ে? না থাকলে এখন আমরা নতুন পড়া শুরু করে দিব। আশা করি কারো সমস্যা থাকবে না, কারণ যেভাবে আপনাদের বুঝিয়েছি, প্লাস হচ্ছে আপনারা পূর্বে যারা এগুলো পড়েছেন তাদের কাছে কঠিন হওয়ার কথা না বা কঠিন লাগার কথা না। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়াইলাম, অ্যাসার্টিভ থেকে বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, কারো কোথাও সমস্যা আছে বলেন তো? এগুলো থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে পারবেন কি না বলেন তো? বলেন, পরীক্ষায় আসলে পারবেন কি না? একটু সকলের থেকে শুনতে চাচ্ছি যে পরীক্ষায় আসলে পারবেন কি না। হ্যাঁ, আপনাকে মুখস্থ করতে হবে। আপনাকে যে প্রথম যে আমি চারটা দিলাম, এই চারটা লিখবেন খাতায়, লিখে মুখস্থ করবেন যে কোনটা থাকলে কি হবে। এটা আপনাকে মুখস্থ করে জাস্ট ওই জায়গাটায় ওই জায়গায় বসাই দিবেন। বুঝতে পেরেছেন? এখানে কিন্তু কোনো পরিবর্তন থাকবে না, ম্যাক্সিমামই কোনো পরিবর্তন নেই, খালি একটা জায়গায় আরেকটা বসাই দিতে হবে। প্রবলেম নেই স্যার। সাদিয়া হোসাইন, বাকিদের কী অবস্থা বলেন তো? বলুন তো বাকিদের কী অবস্থা, পারবেন? পারলে আমরা এখন আমরা শিখবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে হয়। দেখেন, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দুইভাবে করা যায়। একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব প্রথমে এনে দুইভাবে করা যায় ইন্ট্রোগেটিভ। একটা হচ্ছে WH ওয়ার্ড, প্রথমে কি করতে হয়, প্রথমে WH ওয়ার্ড বসিয়ে, অথবা আমাদের হচ্ছে সাহায্যকারী ভার্ব। দেখেন, কোনো একটা বাক্যকে আপনি ইন্ট্রোগেটিভ বা প্রশ্নবোধক দুইভাবে করতে পারবেন। একটা WH ওয়ার্ড কোনগুলো? হট, হাউ, হোয়েন, হয়ার, হুম, হু, এগুলো হচ্ছে WH ওয়ার্ড। এগুলো কোনো একটা বাক্যের প্রথমে বসিয়ে আপনি প্রশ্নবোধক করতে পারেন, অথবা সাহায্যকারী ভার্ব যেগুলো আছে সেগুলো বাক্যের শুরুতে বসিয়ে আপনি প্রশ্নবোধক করতে পারেন। এবং প্রশ্নবোধক বাক্যের সবার শেষে কি থাকবে? একটা ইন্ট্রোগেটিভ বা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকেও সেমভাবে যদি আমি ইন্ট্রোগেটিভ করতে চাই, তাহলে আমাকে হয় WH ওয়ার্ড দিয়ে করতে হবে, অথবা সাহায্যকারী ভার্ব এনে করতে হবে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করব? সাহায্যকারী ভার্ব এনে আমরা অ্যাসার্টিভকে ইন্ট্রোগেটিভ করব। বুঝতে পেরেছেন? আচ্ছা, হেল্পিং ভার্ব সামনে আনতে হবে। আচ্ছা হ্যাঁ, হেল্পিং ভার্ব বলা যাবে না, বুঝছেন? ওটা অক্সিলারি ভার্ব। আমি হেল্পিং সাহায্যকারী ভার্ব বললে আসলে হেল্পিং ভার্ব বলে কোনো শব্দ নেই, অক্সিলিয়ারি ভার্ব আছে। কিন্তু আমি সাহায্যকারী ভার্ব বাংলা, অথবা আমি আপনাকে বোঝানোর ক্ষেত্রে বলতে পারি, কিন্তু বাস্তবে কিন্তু হেল্পিং ভার্ব বলে কিছু নাই, বুঝছেন? অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব বলে। আচ্ছা, আমাদের যে জিনিসটা বুঝতে হবে, আমরা আগে একটা বাক্য লিখব। এখন আমরা কি করব? আমরা রুলস লেখার আগে আমরা একটা বাক্য দেখে আমরা রুলস লিখব। যেমন আচ্ছা, হি ইজ, আচ্ছা এটা তো হবে না, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। এটা কি? হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, তাহলে সে কি ছিল? মিটিংয়ে অনুপস্থিত ছিল, তাই না? তাহলে এটা অবশ্যই কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখেন, এখানে কিন্তু ইন্ট্রোগেটিভ না। কেন ইন্ট্রোগেটিভ না? দেখেন, ইন্ট্রোগেটিভ হইতে গেলে দুইটা কন্ডিশন দিয়ে বললাম, যে হয় সামনে কি থাকবে? WH ওয়ার্ড বা সাহায্যকারী ভার্ব আছে না? হি কি এখানে হচ্ছে সাবজেক্ট বা কর্তা। আর একটা চিহ্ন কি? শেষে একটা ইন্ট্রোগেটিভ চিহ্ন থাকবে। দেখেন, এখানে শেষে কি আছে? ডট, তাই না?
তাহলে এটা কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এইটাকে যদি আমি ইন্ট্রোগেটিভ করতে চাই, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যদি আমি ইন্ট্রোগেটিভ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এখন আমি রুল লিখব। রুল ওয়ান কি? যদি সাহায্যকারী ভার্ব থাকে, তাহলে বাক্যে যদি সাহায্যকারী ভার্ব থাকে, দেখেন হি হচ্ছে কি সাবজেক্ট, বোঝার চেষ্টা করেন, অ্যাবসেন্ট হচ্ছে ভার্ব, আর ইজ হচ্ছে কি সাহায্যকারী ভার্ব। দেখেন, আর এই যে বাকিগুলো আমি এক্সটেনশন দিলাম, এক্সটি, বাকি কারণ কাজটা এইগুলোর একবারে একটা নাম দিলাম এক্সটেনশন। তাহলে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব আর হচ্ছে এক্সটেনশন। তাহলে কোনো বাক্যে যদি সাহায্যকারী ভার্ব থাকে, দেখেন একটা বাক্য দিয়ে যতগুলো বাক্য আছে সবগুলো বোঝাচ্ছি। তাহলে কোনো বাক্যে যদি সাহায্যকারী ভার্ব থাকে, সেইটাকে যদি আমি কি করি, সেটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, তাহলে কি করতে হবে? এই যে সাহায্যকারী ভার্বটাকে প্রথমে নিয়ে আসতে হবে, এই যে সাহায্যকারী ভার্বকে প্রথমে আনতে হবে। তাহলে প্রথমে কি করলাম? এই সাহায্যকারী ভার্বটা প্রথমে নিয়ে আসলাম, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে একটা নট বসবে, তারপরে বাকি যা আছে তাই। বুঝতে পেরেছেন কি করতে হবে? কোনো একটা বাক্য, আমরা কি রুল ওয়ান পড়তেছি, আমরা কোনো একটা বাক্যে সাহায্যকারী ভার্ব আছে, এই যে এখানে ইজ হচ্ছে কি সাহায্যকারী ভার্ব। তাহলে কোনো একটা বাক্যে যদি সাহায্যকারী ভার্ব থাকে, তাহলে এই বাক্যটাকে যদি আমরা WH প্রশ্নবোধক করতে চাই বা ইন্ট্রোগেটিভ করতে চাই, তাহলে প্রথম কাজ এই যে সাহায্যকারী ভার্বটাকে প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে আনলাম ইজ, তারপরে কি আছে, তারপরে এটা নিয়ে আসলাম, এখন এইটা তো প্রথমে চলে আসলো, তাহলে তারপরে কি হবে? হি, মানে হি বলতে এখানে যে সাবজেক্ট আছে সেটা হি, তারপরে কি হবে? একটা নট বসবে, তারপরে বাকি যা আছে সব থাকবে, কোনো রকম পরিবর্তন নেই। অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। দেখেন কি করলাম, আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে ইজ হি নট অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, কি করলাম? দেখেন যে কোনো একটা বাক্য, সেটাকে আমাকে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করতে হবে। সেই বাক্যে যদি সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব বা হেল্পিং হ্যান্ড থাকে, এখানে ইজ কি সাহায্যকারী ভার্ব যদি থাকে, তাহলে সেই সাহায্যকারী ভার্বটা প্রথমে আনতে হবে। তাহলে ইজ প্রথমে আনলাম, তারপরে কি বসবে? বা সাবজেক্ট, তাহলে ইজ হির পরে কি বসবে? একটা নট বসবে। তাহলে পরিবর্তন হইল দুইটা, একটা হচ্ছে এই সাহায্যকারী ভার্বটা প্রথমে বসলো, দ্বিতীয় হচ্ছে এই সাহায্যকারী ভার্বের জায়গায় কি বসলো? একটা নট বসলো। পরিবর্তন কয়টা হইলো? দুইটা। একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব প্রথমে আসলো এবং সাহায্যকারী ভার্বের জায়গায় একটা কি বসলো? নট বসলো, আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে, কারণ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন বসে। আচ্ছা, এই একই আমরা আরেকটা বাক্য দেখি, একদম এক। উই ক্যান ডু দ্য ওয়ার্ক। উই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটা করতে পারি, তাই না? আমরা চাইলেই করতে পারি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি। উই ক্যান ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, এখন এই যে এখানে ডু হচ্ছে কি? ডু হচ্ছে মূল ভার্ব, আর ক্যান হচ্ছে কি? মডাল অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। ক্যান হচ্ছে এখানে কি? সাহায্যকারী ভার্ব। এখন তাহলে এই বাক্যটাকে আমি নেগেটিভ করব। প্রথম কাজ কি? ক্যান আসবে সামনে, ক্যান উই। এখন এই ক্যানের জায়গায় একটা কি বসবে? নট ডু দ্য ওয়ার্ক। আর কোনো কাজ নেই, ক্যান উই নট ডু দ্য ওয়ার্ক। এটা কিন্তু অনেক সময় অনেকে লেখে ক্যান্ট উই ডু দ্য ওয়ার্ক। দুইটা একই জিনিস, এই দুইটা কিন্তু একই জিনিস। যাই হোক, আপনারা পরেরটা আপনাদের জানার প্রয়োজন নাই। তাহলে এই কি করলাম? আমরা সাহায্যকারী ভার্বটা প্রথমে আনলাম এবং সাহায্যকারী ভার্বের জায়গায় কি বসালাম? একটা নট। বাকি কোনো পরিবর্তন নেই, শেষে খালি একটা প্রশ্নবোধক চিহ্ন। বুঝতে পেরেছেন? যদি কোনো একটা বাক্যে সাহায্যকারী ভার্ব থাকে, তাহলে সেই বাক্যটাকে কিভাবে প্রশ্নবোধক বাক্য করতে হবে। সমস্যা আছে? জয়া দাস কি ইন্ট্রোগেটিভ? আচ্ছা, কারো সমস্যা আছে বলেন তো, একটু দ্রুত রেসপন্স করতে হবে, বুঝছেন? আমাদের পড়তে হবে তো অনেক। আচ্ছা, কারো সমস্যা আছে? আশা করি কারো সমস্যা থাকার কথা না, কারণ এইভাবে বুঝাইলে কারো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এখন এর আগে কি বললাম? যে সাহায্যকারী ভার্ব ছিল কিন্তু কোনো নেগেটিভ অর্থ প্রকাশ করে না। এখন যদি কোনো একটা বাক্য নট দিয়ে নট থাকে, সাহায্যকারী ভার্বের সাথে কি থাকে? নট থাকে। যেমন
হি ইজ নট আ গুড বয়। সে ভালো ছেলে না, তাই না? আচ্ছা, সে না দিয়ে নাম দেয় একজনের, কার কার নাম দিব বলেন তো? ধরলাম হচ্ছে রাকিব। রাকিব কে ভালো ছেলে না, তাই না? হি ইজ নট আ গুড বয়। এখন এইখানে আমরা একটু খেয়াল করি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে ইজ কিন্তু এই সাহায্যকারী ভার্বটাই কি করতেছে, মূল ভার্বের কাজ করতেছে, এবং এইখানে একটা কি নট আছে। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এই বাক্যটা কিন্তু ঋণাত্মক, কিন্তু ঋণাত্মক অ্যাসার্টিভ না, নেগেটিভ বা হচ্ছে না বোধক অ্যাসার্টিভ সেন্টেন্স না, সে ভালো ছেলে না, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ হাবোধক, আরেকটা হচ্ছে না বোধক। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে হাবোধক, আরেকটা হচ্ছে না বোধক। এখন এই যে রাকিব ইজ নট আ গুড বয়, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আপনাকে কি করতে বলছে, নেগেটিভ। আগে শিখলাম শুধুমাত্র সাহায্যকারী ভার্ব ছিল, এখন রুল নাম্বার 2-এ এখন কি আছে, সাহায্যকারী ভার্বের সাথে নট যুক্ত আছে। তাহলে আমরা কিভাবে করব? প্রবলেম নেই, কি নট উঠে যাবে, নট উঠে যাবে, তাই না? আচ্ছা, এখন এই যে আপনাদের প্রথমেই বলেছি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে গেলে আপনাকে কি করতে হবে, প্রথমে সাহায্যকারী ভার্ব আনতে হবে অথবা WH ওয়ার্ড আনতে হবে। তো এখানে ইজ আছে, আমি কি করলাম, ইজ লিখলাম, সাহায্যকারী ভার্ব ইজ, তারপরে রাকিব। এখন এই যে বান্দা নট আছে, নটটা থাকবে না, কে বললে উঠে যাবে, মুন্নি বলছে। আচ্ছা, ইজ রাকিব আ গুড বয়। আচ্ছা, আপনারা তো জানেন সব দেখি, তাহলে এই নটটা কি থাকবে না, উঠে যাবে। তাহলে ইজ রাকিব আ গুড বয়। আচ্ছা, আমি আরেকটা যদি দেখি, আচ্ছা, তামিম ওয়াজ নট হ্যাপি। তামিম কি ছিল না, খুশি ছিল না, তাই না? তামিম কি ছিল না, খুশি ছিল না। এখন এই বাক্যটাকে যদি আমি কি করতে চাই, ওয়াজ নট বা ইজ নট যেটাই দেন, এই বাক্যটাকে আমি যদি নেগেটিভ করতে চাই, তাহলে প্রথম সাহায্যকারী ভার্বটা সামনে আসলো, ওয়াজ তামিম হ্যাপি। এখানে কি হবে, এই যে নটটা কি হয়ে যাবে, উঠে যাবে। তাহলে আমরা রুল 2-তে কি বলতে পারি, দেখেন রুল 2-তে আমরা বলতে পারি যে কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে সাহায্যকারী ভার্বের সাথে যদি নট থাকে, অর্থাৎ ঋণাত্মক যুক্ত কোনো শব্দ থাকে, নেগেটিভ যুক্ত কোনো শব্দ থাকে, নেগেটিভ কোনো শব্দ বা ওয়ার্ড থাকে, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যদি আমরা ইন্ট্রোগেটিভ করতে চাই, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের যে সাহায্যকারী ভার্ব আছে, সেই সাহায্যকারী ভার্বটা কি আসবে, প্রথমে আসবে, সাহায্যকারী ভার্বটা প্রথমে আসবে, তারপরে এই সাহায্যকারী, তারপর কি সাবজেক্ট থাকবে। এখন এই যে সাহায্যকারী ভার্বের পরে যে নটটা থাকে, এই নটটা আর থাকবে না, সেটা কি উঠে যাবে। তাহলে ওয়াজ তামিম হ্যাপি। বুঝতে পেরেছেন? অনেকেই জানেন, দেখি অনেকেই অ্যান্সার করেছেন। আচ্ছা আচ্ছা, আমাদের আচ্ছা 10টা 3 বাজে, আমরা আর সর্বোচ্চ 2-3 মিনিট সময় নিব। এখন আরেকটা বাক্য দেখব আমরা। এতক্ষণ কি দেখলাম, এতক্ষণ দেখলাম যে সাহায্যকারী ভার্ব থাকবে, তার সাথে কখনো সাহায্যকারী ভার্ব, কখনো সাহায্যকারী ভার্বের সাথে নট অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড থাকবে। এখন যদি সাহায্যকারী ভার্বই না থাকে, তাহলে কি হবে? আচ্ছা, এখন হি প্লেস ফুটবল, তা আচ্ছা বুক হয়ে গেছে, হি প্লেস ফুটবল, তারা কি করে, তারা ফুটবল খেলে, তাই না? এখন দেখেন এইখানে সাহায্যকারী ভার্বই নেই, তাহলে সাহায্যকারী ভার্ব যদি না থাকে, তখন টেন্স অনুসারে, তখন কি নিতে হবে, টেন্স অনুসারে আমাদের সাহায্যকারী ভার্ব নিতে হবে। যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্টের ক্ষেত্রে আমাদের নিতে হবে কি বলেন তো, ডু অথবা ডাজ। আর পাস্ট হলে কি নিতে হবে, পাস্ট হলে নিতে হবে ডিড। আচ্ছা, ডু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি এই টেন্সটা প্রেজেন্ট টেন্স হয়, তখন নিতে হবে ডু অথবা ডাজ, দুইটার মধ্যে একটা। আর পাস্ট টেন্স হলে ডিড। এখন একটু
চিনতে হবে ডু কখন নিব, ডাস কখন নিব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে তখন নিব ডাস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখেন কখন নিব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ডাজ নিব। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, হি, শি, ইট আর হচ্ছে নাম। তাহলে চারটা, একটা হচ্ছে হি, একটা শি, একটা ইট, তারপর নাম। নাম বলতে কি বোঝায়, পৃথিবীতে যতগুলো নাম আছে তাদের একটাকে করে যদি বোঝায়, যেমন রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে এখানে যারা আছেন মুন্নি থার্ড পারসন সিঙ্গুলার, তারপরে হচ্ছে সাদিয়া থার্ড পারসন সিঙ্গুলার, তারপরে আরও যারা আছেন জয়া দাস থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার কে, হি থার্ড পারসন সিঙ্গুলার, শি থার্ড পারসন সিঙ্গুলার, ইট থার্ড পারসন সিঙ্গুলার, তারপরে নেম যতগুলো নাম আছে পৃথিবীতে সবগুলোই কি থার্ড পারসন সিঙ্গুলার। এবং এরা যদি থাকে কোনো একটা বাক্যে তাহলে অবশ্যই ডাজ নিতে হবে। আর এরা ছাড়া যেমন আই যদি থাকে তাহলে কি নিতে হবে, ডু নিতে হবে। তারপরে হচ্ছে উই থাকলে, দে থাকলে, এগুলো ইউ থাকলে কি নিতে হবে, ডু নিতে হবে। আর পাস্ট টেন্সে যাই থাক না কেন ডিড নিতে হবে। এখন বুঝতে পারলেন? তাহলে এখন যদি কোনো একটা সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আমরা সেটাকে প্রশ্নবোধক করার জন্য প্রথমে কি নিব, সাহায্যকারী ভার্ব নিব। তাহলে দেখেন এখানে প্লেস, এখানে এস যুক্ত আছে না, তার মানে এটা কি আছে, প্রেজেন্ট টেন্সে আছে। এবং এখানে সাবজেক্ট কি আছে, হি আছে না, তাহলে এখানে কি নিব আমরা, প্লেসের কারণে ডাজ নিব। তাহলে ডাজ হি, আচ্ছা ডাজ হি নিলাম। এখন তারপরে নিয়ম কি বলেন তো, এখন এইখানে ঋণাত্মক কোনো ওয়ার্ড নেই। দেখেন এই যে প্রথম বাক্য, এটাই তোমাদের মূল বাক্য, এখানে ঋণাত্মক কোনো ওয়ার্ড আছে, না থাকলে নেগেটিভ করার সময় অবশ্যই ঋণাত্মক ওয়ার্ড নিতে হবে। নট, এখন এটা হবে প্লে। কেন প্লে হবে, এই এস এর কারণে এখানে ডাজ নিলাম, তাহলে এই এসটা থাকবে না, ফুটবল। তাহলে ডাজ হি নট প্লে ফুটবল। একই বাক্য যদি আমরা লিখি দে প্লে ফুটবল। আচ্ছা এখানে হির পর প্লেস কেন হলো, প্লের সাথে এস কেন যুক্ত হইলো, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে সাবজেক্ট হিসাবে তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। আচ্ছা আরেকটা বাক্য লিখলাম যে দে প্লে ফুটবল। এখন এই বাক্যটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে এখানে আমাদের প্রথমে কি নিতে হবে, সাহায্যকারী ভার্ব। তাহলে দে প্লে ফুটবল, এই ভার্বটা দেখে আমরা বুঝতে পারতেছি কি এটা প্রেজেন্ট টেন্সে আছে, কারণ প্লে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা কি নিব, এখানে আমরা নিব হচ্ছে ডু। এখন এখানে তাহলে আমরা সাহায্যকারী ভার্ব কি নিব, এখানে সাহায্যকারী ভার্ব আমরা কি নিব, ডু। তারপরে কি দে, আর হচ্ছে এইখানে একটা বুঝবে নট, ডু দে নট প্লে ফুটবল। বুঝতে পেরেছেন? এই যে রুল নাম্বার 3, যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আমরা কিভাবে ইন্ট্রোগেটিভ করব। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন, কারণ এগুলো খুবই ইজি। আরেকটা বিষয়, আচ্ছা যদি নেভার থাকে, দেখেন যদি নেভার থাকে তাহলে সেটাকে ইভার করতে হবে। বাকি নিয়ম সেম, কোনো একটা বাক্যে কি যদি নেভার থাকে সেটাকে ইন্ট্রোগেটিভ করতে গেলে ই নেভারের জায়গায় ইভার বসবে। বাকি সব সেম। এতক্ষণ যে 3টা নিয়ম দেখাইলাম, 3টা নিয়মের মধ্যে যেটা পড়বে সেইটাই, খালি নেভারের জায়গায় ইভার বসবে, কোনো রকম পরিবর্তন নেই। আচ্ছা আই নেভার ড্রিঙ্ক, পান করিনি অ্যালকোহল। আচ্ছা আই নেভার ড্রিঙ্ক অ্যালকোহল, আমি কখনো কি করি নাই, মদ্যপান করি নাই। এখন এইটাকে যদি আমি কি করতে চাই, ইন্ট্রোগেটিভ করতে চাই, দেখেন এখানে সাহায্যকারী ভার্ব আছে নেই, তাহলে আমাকে কি করতে হবে, সাহায্যকারী ভার্ব নিতে হবে। এখন সাহায্যকারী ভার্ব কি নিব, দেখেন এই যে ড্রিঙ্ক ভার্বটা দেখে আমরা বুঝতেছি এটা কি আছে, প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, তাহলে প্রেজেন্ট টেন্সে আছে সাবজেক্ট আই, তাহলে এখানে আমরা কি নিব, ডু। তাহলে ডু আই। এখন এই যে নেভার, আমরা কি বললাম, যদি নেভার থাকে তাহলে সেখানে কি বসাইতে হবে, ইভার। তাহলে নেভার থাকলে আমরা কি বসাবো, জি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা নেভার থাকলে এভার বসাবো, আর বাকি কোনো চেঞ্জ নেই। আচ্ছা দেখেন এই যে নেভার নিজেই কি একটা ঋণাত্মক
বা নেগেটিভ ওয়ার্ড না? কখনোই না, কখনোই না বলতে কি এটা একটা নেগেটিভ ওয়ার্ড না? তাহলে এই জন্য এখানে কিন্তু নট বসবে না, বুঝতে পেরেছেন? কারণ নেভার হচ্ছে নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, এই জন্য এখানে নট বসবে না। তাহলে ডু আই ইভার ড্রিঙ্ক অ্যালকোহল? আচ্ছা, আরেকটা নিয়ম পড়বো, আরেকটা নিয়ম পড়লেই শেষ আমাদের, আরেকটা নিয়ম পড়লে আজকের মতো আমাদের শেষ। আচ্ছা, যদি অল থাকে, আচ্ছা কোনো একটা বাক্যের মধ্যে যদি অল থাকে তাহলে টেন্স অনুসারে আমরা কি বসাবো? অল থাকলে কি বসাবো? ডু নট, ডাজ নট অথবা ডিড নট। আচ্ছা, এটা কি বসাবো আমরা? টেন্স অনুসারে বসবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে হয় ডু নট, না হলে ডাজ নট। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা ডিড নট। তাহলে অল লাভস ফ্লাওয়ার, সবাই কি করে? ফুল পছন্দ করে। তাহলে আমরা কি করব এখন? একটু চিন্তা করব, এই যে লাভস ভার্বের সাথে কি আছে? এস যুক্ত আছে। তাহলে এই ভার্বটা দেখে আমরা কি বুঝলাম যে এটা কোন টেন্সে আছে? এইটা কোন টেন্সে আছে বলেন? লাভস। এটা দেখে কি বুঝলাম? যে ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডু নট অথবা ডাজ নট নিব। এখন এখানে কোনটা নিব বলেন তো? বলেন, এটা কোনটা নিব? এখন এই যে আপনি নিবেন, তাহলে এখন ধরেন এখানে লাভস আছে না, তাহলে আপনি এখানে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে। তাহলে অলটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আপনি কি নিলেন? তাহলে আপনি নিলেন এখানে হচ্ছে ডাজ নট। আচ্ছা, তারপরে কি? এই এসটা উঠে গেল, লাভ ফ্লাওয়ার। আচ্ছা, তাই না? ডাজ নট লাভ ফ্লাওয়ার, বাক্যটা কিন্তু সম্পূর্ণ হয়নি। তাহলে এখানে আরেকটা ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, সেটা হচ্ছে হু ডাজ নট লাভ ফ্লাওয়ার। তাহলে অল দ্বারা যদি কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্ট্রোগেটিভ করতে চাই তাহলে প্রথমে কি বসবে? হু এর পরে আমরা টেন্স অনুসারে, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে টেন্স থাকবে, টেন্স অনুসারে আমরা ডু নট, ডাজ নট বা ডিড নট, এই তিনটার মধ্যে একটা নিব। প্রেজেন্ট টেন্স হলে ডু নট অথবা ডাজ নট, আর পাস্ট টেন্স হলে ডিড নট। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কি না একটু বলেন। আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। কয়টা? 10টা 12 বাজে। আমরা আজকে হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রথম ক্লাস শেষ। আমরা পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশ যেটুকু আছে সেটা শেষ করব। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে একটু বলেন তো? কারো কোনো প্রশ্ন আছে? এতক্ষণ পর্যন্ত যা পড়িয়েছি যদি না থাকে তাহলে আমরা শেষ করে দিব। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিব। কারো কোনো প্রশ্ন আছে বলেন। আর যারা নতুন জয়েন করতেছেন আপনারা বিগত ক্লাসগুলো দেখে নেবেন, বুঝছেন? বিগত ক্লাসগুলো দেখে নেবেন, কারণ আপনার এখন হাতে সময় আছে, এই জন্য বিগত ক্লাসগুলো দেখে নেবেন, সবার সাথে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবেন। আচ্ছা, আশা করি কারো কোনো সমস্যা নেই। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি।